সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানকে অনৈতিক আখ্যা দিয়ে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর শত শত সক্রিয় ও রিজার্ভ অফিসার। ইসরায়েলি দৈনিক হারেটসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সামরিক বাহিনীর বিভিন্ন ইউনিটের প্রায় ১,২০০ সক্রিয় ও সাবেক অফিসার একটি খোলা চিঠিতে যুদ্ধ থামাতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন। চিঠিতে তারা বলেছেন, আমরা সাবেক ও বর্তমান রিজার্ভ অফিসার ও কমান্ডাররা গাজায় চলমান রাজনৈতিক যুদ্ধ বন্ধ করতে এবং সব বন্দীর নিরাপদ প্রত্যাবর্তনের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে। তারা আরও বলেন, এই যুদ্ধ ইসরায়েলের জাতীয় নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে হচ্ছে না, বরং এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও নৈতিকভাবে অগ্রহণযোগ্য। চিঠিতে উল্লেখ করা হয়, এই যুদ্ধ চালিয়ে যাওয়া জনগণের বৃহৎ অংশের ইচ্ছার বিরুদ্ধে যাচ্ছে। এতে বন্দী ইসরায়েলি সেনা ও নিরপরাধ বেসামরিক মানুষ প্রাণ হারাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই অভ্যন্তরীণ চাপ ইসরায়েলি সরকারের জন্য এক নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কেননা এতদিন যুদ্ধের বিরুদ্ধে সরব ছিলেন আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলো। এবার সেই একই কণ্ঠস্বর জোরালোভাবে উঠেছে নিজেদের সেনাবাহিনীর ভেতর থেকেই। ইসরায়েলের বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির নেতা এবং সাবেক সিনিয়র সামরিক কর্মকর্তা ইয়ার গোলান বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন, প্রধানমন্ত্রী আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত এবং ক্ষমতায় টিকে থাকার জন্য তিনি সেনা কর্মকর্তা ও সৈনিকদের বলিদান দিচ্ছেন। ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল 12-এর প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু তার সরকারকে আগামী অগাস্টের মধ্যে ২০২৬ সালের বাজেট প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন, যেখানে জোট ত্যাগের হুমকি দেওয়া আলট্রা অর্থোডক্স হারেতি দলগুলোকে বিশেষ সুবিধা দেওয়ার অর্থনৈতিক পদক্ষেপ থাকছে। নেতানিয়াহুর এমন পদক্ষেপের পর ইয়ার গোলান এক্সে লিখেন, এটি এক ধরনের ঘুষ। বিনা কারণে সেনা ও রিজার্ভিস্টদের প্রাণ দেওয়ার জন্য গাজায় পাঠিয়ে তাদের করের টাকা লুট করে তা দিয়ে নেতানিয়াহু আলট্রা অর্থোডক্সদের ঘুষ দিচ্ছেন। নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তিনি আরও লিখেন, নেতানিয়াহু একজন পরিত্যক্ত, আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত এবং ব্যর্থ প্রধানমন্ত্রী, যিনি ক্ষমতা ধরে রাখার জন্য সবকিছু করতে পারেন, এমনকি সেনা ও নিজের কর্মীদেরও বলিদান দিতে পারেন। ক্ষমতাসীন জোটের হারেতি দল শাস এবং ইউনাইটেড তোরাহ জুডাইজম দীর্ঘদিন ধরে ধর্মীয় স্কুলের শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক সামরিক পরিষেবার বিরোধিতা করে আসছে। এমনকি ক্ষমতাসীন জোট ত্যাগের হুমকিও দিয়েছেন তারা। চ্যানেল 12 বলেছে, প্রস্তাবিত বাজেট বহু সংকটের সমাধান এড়িয়ে সরকার টিকিয়ে রাখার স্বার্থে আলট্রা অর্থোডক্সদের জন্য অতিরিক্ত তহবিল বরাদ্দ থাকছে। গাজায় গণহত্যা চালানোর দায়ে ইসরায়েল সরকার ও মন্ত্রীদের উপর নিষেধাজ্ঞা দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে চিঠি দিয়েছেন যুক্তরাজ্যের ৮ শতাধিক আইনজীবী, শিক্ষক ও সাবেক বিচারপতি। চিঠিতে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বন্ধে ইসরায়েলের বিরুদ্ধে দৃঢ় ও কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়। খোলা চিঠিতে বলা হয়েছে, গাজায় যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘনের ঘটনা ঘটছে। প্রধানমন্ত্রীকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে চিঠিতে বলা হয়, গাজাবাসীর নিশ্চিহ্ন হওয়া ঠেকাতে জরুরি ও দৃঢ় পদক্ষেপ নেওয়া প্রয়োজন। চিঠিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেজালেল স্মোট্রিচের সাম্প্রতিক মন্তব্য তুলে ধরা হয়, যেখানে তিনি বলেছেন, গাজা উপত্যকার সব ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিতে চায় ইসরায়েল। হামাস নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত গাজা দখল, খালি করা ও অবস্থান অব্যাহত রাখতে চান তারা। যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট ও অন্যান্য আদালতের সাবেক বিচারপতি সহ বিশিষ্ট আইনজীবীরা ওই চিঠিতে সই করেন। সেখানে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার নেতাদের সাম্প্রতিক একটি বিবৃতির কথাও উল্লেখ করা হয়। বিবৃতিতে এইসব দেশের নেতারা গাজায় চলমান ভোগান্তিকে অসহনীয় বলে উল্লেখ করেছেন। বিবৃতিকে স্বাগত জানিয়ে চিঠিতে বলা হয়, এই বিবৃতি ইঙ্গিত দেয় সংশ্লিষ্ট সরকারগুলো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত। চিঠিতে মৌলিক আন্তর্জাতিক আইনের প্রতি ব্রিটিশ সরকারের দায়বদ্ধতার কথা মনে করিয়ে দিয়ে বলা হয়, গাজায় অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে এবং ফিলিস্তিনিদের জন্য জরুরি, নিঃশর্ত ও বাধাহীনভাবে মানবিক সহায়তা আবার চালু করতে সব ধরনের উপায় ব্যবহার করা উচিত। এসব বিষয় বাস্তবায়নে অবৈধ কর্মকাণ্ডে সম্পৃক্ত ইসরায়েলের মন্ত্রী, অন্যান্য বেসামরিক ও সামরিক ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করতে যুক্তরাজ্যের সরকারের প্রতি আহ্বান জানানো হয়। এছাড়া ইসরায়েলের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য সম্পর্ক পর্যালোচনা, বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ এবং যুক্তরাজ্য ইসরায়েল ঘনিষ্ঠ অংশীদারত্ব গড়ে তোলার পরিকল্পিত রুটম্যাপ স্থগিত করার আহ্বান জানিয়েছেন এই আইনজীবী, শিক্ষক ও সাবেক বিচারপতিরা।
গাজা ইসরায়েল যেন জরুরি ভিত্তিতে ত্রাণ সরবরাহের অনুমতি দেয় সেজন্য দেশটির উপর চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে জার্মানি ও ফিনল্যান্ড। মঙ্গলবার ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে এমন আহ্বান জানান জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্চ ও ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পিত্তেরি অর্পো। বিগত সপ্তাহগুলোতে গাজা উপত্যকায় হামলা বাড়িয়েছে ইসরায়েল। একই সঙ্গে সেখানে 11 সপ্তাহ ধরে ত্রাণ প্রবেশ করতে দেয়নি ইসরায়েলি বাহিনী। সম্প্রতি গাজায় সীমিত পরিসরে ত্রাণ ঢুকতে দেওয়া হলেও তা ঠিকমতো হাতে পাচ্ছেন না ফিলিস্তিনিরা। ইসরায়েলের এই নৃশংসতার নিন্দা জানিয়ে আসছেন বিভিন্ন দেশের নেতারা। তাদের মধ্যে রয়েছেন মের্জো। হেলসিঙ্কিতে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মের্চের পাশে ছিলেন পেত্তেরি অর্পো। গাজায় অবিলম্বে ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়ে জার্মানির চ্যান্সেলর বলেন, ভুক্তভোগী মানুষের কাছে যেন সত্যিকার অর্থে ত্রাণ পৌঁছায় তা নিশ্চিত করতে আমাদের অবশ্যই ইসরায়েলের উপর চাপ দিতে হবে। তিনি বলেন, গাজায় আমরা যা দেখেছি তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসরায়েলের হামলায় উপত্যকাটির বেসামরিক লোকজনের ওপর মাত্রাতিরিক্ত প্রভাব পড়ছে বলে উল্লেখ করেন তিনি। এ সময় হত্যাকাণ্ড ও মানুষের দুর্দশা বন্ধ করার আহ্বান জানান জার্মান চ্যান্সেলর। গাজায় জরুরি ভিত্তিতে ত্রাণ সরবরাহের কথা বলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীও। তিনি বলেন, অবশ্যই অবিলম্বে ত্রাণ প্রবেশ করতে দিতে হবে, আর ত্রাণ প্রবেশ নিশ্চিত করতে আমাদের ইসরায়েলের ওপর চাপ দিতে হবে। এদিকে মঙ্গলবার ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করেছে সুইডেন। গাজায় বাধাহীন ও দ্রুত ত্রাণ সরবরাহ নিশ্চিত করার জন্য ইসরায়েলকে বলেছে দেশটি। এক বিবৃতিতে সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলের নিজেদের রক্ষা করার অধিকার রয়েছে, তবে বর্তমানে যুদ্ধ যেভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে তা গ্রহণযোগ্য নয়। ভোটাভুটিতে জয়লাভের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তরে প্রথমবার নিজেদের পতাকা তোলার অধিকার পেলেন ফিলিস্তিনের প্রতিনিধিরা। সোমবারের এই ঘটনা ফিলিস্তিনকে জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থা ও রাষ্ট্রের স্বীকৃতি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ধারণা করা হচ্ছে। রয়টার্স জানিয়েছে, সোমবার জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক সম্মেলনে সংস্থাটির সদর দপ্তরে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করতে দেওয়া হবে কিনা সে বিষয়ে প্রতীকী এক ভোটাভুটি অনুষ্ঠিত হয়। সেখানে চীন, পাকিস্তান, সৌদি আরব সহ বেশ কয়েকটি রাষ্ট্র প্রস্তাবটি উত্থাপন করলে 95টি দেশ তাতে সমর্থন জানায়। অন্যদিকে ইসরায়েল, হাঙ্গেরি, চেক রিপাবলিক এবং জার্মানি এ প্রস্তাবের বিরোধিতা করে। বাকি 27 দেশ ভোট দানে বিরত থেকেছে, ফলে সংখ্যাগরিষ্ঠ ভোটে প্রস্তাবটি গৃহীত হয়। এমন এক সময়ে ঘটনা ঘটল যার কিছুদিন আগে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছে ফ্রান্স। এদিকে ইসরায়েল হুমকি দিয়েছে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলে পশ্চিম তীর দখল করে নেবেন তারা। হামাস নয়, ইসরায়েলি হামলায় ছিল সবচেয়ে বড় আতঙ্ক। বন্দি মুক্তির দাবিতে অনুষ্ঠিত এক বিক্ষোভে উপস্থিত হয়ে এমনটাই জানিয়েছেন গাজায় বন্দি দশা থেকে মুক্তি পাওয়া নামা লেভি। চলতি বছর জানুয়ারিতে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির আওতায় ইসরায়েলে ফিরেছেন তিনি। সিএনএন এক প্রতিবেদনে বলেছে, হামাসের হাতে বন্দী হওয়া ইসরায়েলি সেনাবাহিনীর 5 নারী সেনার মধ্যে নামা লেভি একজন। হামাসের কাছে বন্দী থাকা বাকিদের মুক্তির দাবিতে তেল আবিব জাদুঘরের সামনে জড়ো হওয়া প্রায় 1,500 মানুষের সামনে তিনি বলেন, বন্দিত্বের দিনগুলোতে হামাস তার ও বাকি বন্দীদের প্রাণনাশের হুমকি ছিল না, ছিল তার নিজের দেশ ইসরায়েলের চালানো বিমান হামলা। লেভি বলেন, এক একটি হামলা ছিল বিভীষিকা। প্রতিবার হামলার সময় মনে হতো এটিই শেষ, আর কোনোদিন এই পৃথিবীতে শ্বাস নিতে পারবো না। লেভি বলেন, কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই চালানো হতো হামলা। হঠাৎ একটা বাঁশির মতো শব্দ শুনতে পাওয়া যায়। এই শব্দ শুনলেই হাত পা ঠান্ডা হয়ে আসে। ওই মুহূর্তে প্রার্থনা করা ছাড়া আর কি বা করার থাকে। প্রার্থনা করতাম যেন আমার ওপরে এসে আঘাত না হানে। আর তারপর শোনা যায় বিস্ফোরণের বিকট শব্দ। এতই জোরালো সেই শব্দ যে আগামী কয়েক ঘন্টার জন্য আপনি প্যারালাইজড হয়ে যেতে পারেন। এত জোরে চারপাশ কেঁপে ওঠে যে মনে হয় প্রচণ্ড মাত্রার ভূমিকম্প হচ্ছে। ইসরায়েলি অবরোধের কারণে না খেয়ে থাকতে হয়েছে, সেই অভিজ্ঞতার কথাও জানান লেভি। তিনি বলেন, এমনও দিন গেছে যখন খাওয়ার কিছুই ছিল না, এমনকি পানিও বন্ধ করে রাখা হয়েছিল। কপালের জোরে সেদিন বৃষ্টি হয়েছিল, আর হামাসের সদস্যরা সেই বৃষ্টির পানি এনে আমাকে দিয়েছিল। ওই পানিটুকুই আমাকে এক বাটি ভাতের মতো শক্তি দিয়েছিল। নেতানিয়াহু সরকারের প্রতি ক্ষোভ ঝেড়ে লেভি বলেন, আমি কখনো ভাবতে পারিনি যে বন্দি দশায় আমাদের কি অবস্থার মধ্য দিয়ে যেতে হচ্ছে তা জানার পরও ইচ্ছাকৃতভাবে সেখানে রাখা হবে। প্রথম দফায় বন্দি বিনিময় এবং যুদ্ধবিরতি চুক্তিতে কয়েকজন বন্দি ফেরত আসার পর তাদের কাছ থেকে অভিজ্ঞতা জানার পরও আমাদের ফেরত আনার চেষ্টাই করা হয়নি। এর আগে চলতি মাসেই আরও এক মুক্তি পাওয়া বন্দী একই অভিজ্ঞতার কথা জানান। ওই বন্দী বলেন, আমাদের ভয় ছিল হামাস নয়, ইসরায়েলই আমাদের হত্যা করবে, আর তারপর বলবে হামাস আমাদের হত্যা করেছে।
অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫০ শতাধিক। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে প্রায় ৬০০ দিন অতিবাহিত হতে চলেছে এবং এরই মধ্যে লাগাতার গণহত্যামূলক এই আগ্রাসনে নিহতের সংখ্যা অন্তত ৫৪,০৫৬ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ৭৯ জনের লাশ আনা হয়েছে আর আহত হয়েছেন আরও ১৬৩ জন। এ নিয়ে মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,২৩,১২৯ জনে। বিবৃতিতে আরও জানানো হয়, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় পড়ে আছেন, কিন্তু উদ্ধার কর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না। ফলে বাস্তব চিত্র আরও ভয়াবহ হতে পারে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।